আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি তোমরা সকলে ভালো আছো। সিনেশো বাংলায় তোমাদের স্বাগতম। আজকে আমরা ২০২৫ সালে মুক্তি পাওয়া কোরিয়ান সিরিজ জিনি মেক এ উইশ এক্সপ্লেইন করব। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড আওয়ার টুডেস ভিডিও। গল্পটা শুরু হয় কায়াং নামের একটি মেয়েকে দিয়ে, যার সবচেয়ে বড় সমস্যা হলো সে কোনো রকম আবেগই বুঝতে পারে না। হাসি, কান্না, রাগ, ভালোবাসা এই সবই তার কাছে একই রকম। সে এখন বসে আছে দুবাইয়ের একটি দামি রেস্টুরেন্টে। কিছুক্ষণ পর তার মা হঠাৎ এসে তার সামনে বসে পড়ে। সে তাকে বলে, এতটুকু যথেষ্ট না, এখনো কি চেষ্টা করতে হবে? তখন আমরা জানতে পারি কায়ং গত 10 বছর ধরে একটা নির্দিষ্ট দিনে এই রেস্টুরেন্টে আসে, এমনকি একই রকম খাবার অর্ডার করে আর কোনো রকম বিরক্ত হয় না। এরপর কায়ং তার মাকে নিজের জীবনের গল্প শোনাতে শুরু করে, কিন্তু মা তাকে থামিয়ে দিয়ে বলে, আমি কিছুই শুনতে চাই না। তার মায়ের চোখ হঠাৎ তার হাতে থাকা একটা আঘাতের দিকে যায়। কায়ং তখন শান্তভাবে বলে যে আমার প্রতিদিনের কাজে এরকম ছোটখাটো আঘাত লাগাটা কোনো বড় ব্যাপার না। তার মা বলে, আমি তো তোমার জন্য অনেক টাকা রেখে গিয়েছিলাম, তোমার এমন পরিশ্রম করার কোনো দরকারই ছিল না। কায়ং ঠান্ডাভাবে উত্তর দেয় যে ভাবো, তোমার শেষ কথাটা আমি শুনিনি, কারণ দাদি আমাকে শিখিয়েছে যে কিভাবে ভদ্র হতে হয়, যেটা তুমি আমাকে কখনোই শেখানোর চেষ্টাও করোনি। এরপর আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় কয়েক বছর আগে, যখন কায়ং এর মা তাকে তার দাদির কাছে রেখে যাচ্ছিল একটা ব্যাগ ভর্তি টাকা দিয়ে। তার দাদি তো পুরো রেগে ফেটে পড়ছিল। তিনি বলেন, কি ধরনের মা তুমি যে নিজের মেয়েকে ফেলে যাচ্ছ শুধুমাত্র এই কারণে যে সে কোনো আবেগ বুঝতে পারে না? এরপর থেকে তার দাদি তাকে সব ধরনের আবেগ বুঝতে সহায়তা করেছে আর তার কাছ থেকে একটা প্রতিজ্ঞা করায় যে সে কোনোদিনও জীবন্ত প্রাণীকে আঘাত করবে না। তার দাদি বলেন, এই নিয়মগুলো আমাদের চুক্তি, এই নিয়ম মেনেই আমাদের জীবনে চলতে হবে। বর্তমানে আমরা দেখেছি কায়ং শান্তভাবে সেই রেস্টুরেন্টে বসে এই সবগুলো কথা তার মাকে বলছিল। সে বলে, যদি দাদি সেই নিয়মগুলো না মানতাম, তুমি হয়তো আজ আমার মৃত্যুর তালিকায় থাকতে। মা, চিন্তা করো না, তুমি আর কোনোদিনও আমাকে দেখতে পাবে না। এটা বলে কায়ং সেখান থেকে উঠে চলে যায়। পরের দিন কায়ং কিছু কোরিয়ান ট্যুরিস্টদের সাথে মরুভূমিতে ঘুরতে যায়। যখন ট্যুর গাইড জানায় যে বালির ঝড় আসলে আসলে সেটাকে জিনির নাচ বলে মনে করা হয়, তখন কায়ং তো হেসে উড়িয়ে দেয়। সে একা একাই সেই জায়গাটা ঘুরে দেখতে চাইলো। হঠাৎ সে তার বন্ধু মিনজিয়ার কাছ থেকে একটা মেসেজ পায়। সে আসলে ছিল একজন দাঁতের ডাক্তার। সে জিজ্ঞাসা করছিল যে মরুভূমিটা কেমন লাগছে। কায়ং উত্তর দেয় যে এটা এত বড় যে কাউকে মেরে পুঁতে দিলেও খুঁজে পাওয়া যাবে না। তখনই সে একটা পুরনো প্রদীপের উপরে হোঁচট খায়। বিরক্ত হয়ে সে সেই প্রদীপটাকে ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু আশ্চর্যজনকভাবে প্রদীপটা আবার তার পেছনে এসে পড়ে। ভেতরে থেকে একটা ধীর আওয়াজ শোনা যায় আর তার চুলের ঘর্ষণ লাগে। সঙ্গে সঙ্গে বালির ঝড় শুরু হয়ে যায় আর ওই প্রদীপ থেকে একটা জিন বেরিয়ে আসে। কায়ং জিনকে বিপজ্জনক মনে করে তার চুলের কাঁটা দিয়ে তাকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু জিনকে দেখে তখন মনে হচ্ছিল যে কিছু একটা গন্ডগোল আছে, কেননা প্রদীপটা ঝাঁকুনির কারণে তার পেটে সবকিছু উঠে আসছে। জিন নিজের পরিচয় দেয়, কিন্তু কায়ং তাকে কোনো রকমই বিশ্বাস করে না এবং সে সেখান থেকে চলে যায়। কায়ং ঘরে ঢোকার সাথে সাথেই দেখে সারা ঘর চুল দিয়ে ভরা। জিনির লম্বা চুল চারদিকে এলোমেলো ভাবে ছড়িয়ে রয়েছে। সে মেয়েটির দিকে তাকিয়ে নাটকীয় ভাবে বলে, আমি 983 বছর ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম, দেখো আমার চুলও কত লম্বা হয়ে গিয়েছে। মেয়েটা উত্তর দেয়, তাই নাকি? তোমার চুল 983 বছর ধরে বড় হয়েছে, তোমার দাড়ি কেন বড় হয়নি? এর কোনো মানেই হয় না। যিনি বলে, ছাড়ো এসব, এর উত্তর এখন আমার কাছে নেই, চলো যাই হোক, বিস্তারিততে না যাওয়াটাই ভালো হবে। তারপর জিনি নিজের গল্প বলতে শুরু করে। সে বলে যে 983 বছর আগে তোমার কারণেই আমি সাজা পেয়েছিলাম, আর তারপর থেকে আমি প্রদীপের ভেতর আটকে আছি। যখনই কেউ এই প্রদীপটা পায়, আমি তার 3টা ইচ্ছা পূরণ করে দেই। আমার গোলাম সাঈদ আমাকে বাইরের জগতের ব্যাপারে দশকের পর দশক ধরে খবর দিত। সাঈদ হলো আমার গোলাম, তাকে আমি বানিয়েছিলাম, এমনকি সে একটা কালো চিতাবাঘেও পরিণত হতে পারে। তারপর একদিন সাঈদ এসে বলল যে মানুষ এখন পুনর্জন্ম নামে একটা জিনিসে বিশ্বাস করে, যেখানে মানুষের আত্মা আবার জন্ম নেয়। যিনি বলে, কি আজে বাজে কথা এসব। কিন্তু সেই দিন থেকেই সে একটা প্রতিজ্ঞা করে, যত হাজার বছরই লাগুক না কেন, আমি তোমার ফিরে আসার জন্য অপেক্ষা করব, আর যখন তুমি ফিরে আসবে তখন তোমাকে খারাপ প্রমাণ করে মেরে ফেলবো। কারণ জিনির নজরে মানুষ ছিল লোভী, স্বার্থপর, আর মেয়েটি তার এই ধারণাটা ভুল প্রমাণ করেছিল 983 বছর আগে। এই মেয়েটা তার 3টে ইচ্ছায় ব্যবহার করেছিল নিজের জন্য নয়, বরং অন্যকে সাহায্য করার জন্য। আর কায়ং এর শেষ ইচ্ছার কারণে যিনি এতদিন ধরে প্রদীপের ভেতরে বন্ধ হয়ে রয়েছে। তারপর 900 বছর হতে না হতে সে একটা উপায় খুঁজে পায়। সে ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলে যে আমি যদি এবার ওই মেয়েটিকে ভুল প্রমাণ করতে পারি, তাহলে আমাকে মুক্ত করে দিতে হবে, আর যদি মেয়েটা ভালো প্রমাণিত হয় তাহলে তুমি আমাকে যেটা বলবে সেটাই হবে। এরপর যিনি কায়ং এর দিকে তাকিয়ে বলে, আমি এই কথাগুলো ঈশ্বরের কাছে বলেছিলাম, তখনই তুমি এসে আমার প্রদীপটা ঝাঁকি দিলে। এমন মনে হচ্ছিল যে আমার ভেতরে সবকিছু হয়তো বেরিয়ে আসবে। আরে বাবা, আমি সবেমাত্র খেয়েছিলাম। কায়ং জিনের কোনো কথাই বিশ্বাস করছিল না, আর জিনিকে সতর্ক করে বলল যে আমি মোটেও ভালো মানুষ না, আমার থেকে দূরে থেকো, না হলে তোমার জন্য কিন্তু ভালো হবে না। যিনি ঠোঁট বেঁকিয়ে হেসে বলল, হ্যাঁ, আমার কিছুই
কিছুই যায় আসে না, ছোটবেলা থেকেই আমার খারাপ মানুষ খুব পছন্দ। কায়ং জিনির কাছে জিজ্ঞাসা করলো যে আমার কাছ থেকে তোমার কি চাই। জিনি বলে যে যেহেতু তুমি আমার মালিক, তো তুমি আমার কাছ থেকে এখন 3টে ইচ্ছে চাইবা। তবে হ্যাঁ, মৃত মানুষকে ফিরিয়ে আনা যাবে না, ভবিষ্যৎ দেখা যাবে না, এর বাইরে তুমি যা চাইবে সঙ্গে সঙ্গে পূরণ করে দেওয়া হবে। কিন্তু কায়ং তার কথা পুরোপুরি মজা ভেবে উড়িয়ে দিল। এরপর আমাদের জিনি মেয়েটার পিছু পিছু সব জায়গায় ঘুরতে থাকে, দোকানে, ক্যাফেতে, এমনকি একটা গয়নার দোকানেও। জিনি তাকে ক্রমাগত খেপাতে থাকে আর মেয়েটাও তার উপরে খেপে যায়। আশেপাশের লোকজন ভাবছিল যে মেয়েটাও বুঝি পাগলই হয়ে গিয়েছে। জিনি হেসে উঠে বলল যে হ্যাঁ, ঠিক বলেছেন সবাই। তারপরে জিনি কায়ংকে বলে যে ও হ্যাঁ, তোমাকে বলতে তো ভুলেই গিয়েছিলাম, তুমি একমাত্র ব্যক্তি যে আমাকে দেখতে পাও। কায়ং জিনের চোখের দিকে রাগ নিয়ে তাকিয়ে বলল, দারুণ তো, এখন তো ওরা সবাই আমাকে পাগল ভাবছে। জিনি আবারও ঠোঁট বেঁকিয়ে হেসে বলল, তা তো ঠিকই, তুমি তো এরকম পাগলই। মেয়েটা মেজাজ হারিয়ে ফেললো, প্রদীপটা তুলে সোজাসুজি সমুদ্রের ভেতরে ঢেল দিল। কিন্তু যখন সে হোটেলে ফিরে আসে, দেখে সেখানে জিনি আরাম করে বসে আছে, এমন ভাবে গা শুকাচ্ছে যেন কিছুই হয়নি। কায়ং তাকে ঘরে রেখে সেখান থেকে বেরিয়ে গেল। আর হ্যাঁ, তোমরা যারা অ্যানিমেশন মুভিসগুলো দেখতে ভালোবাসো তারা আমাদের এই চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে আসতে পারো। সেখানে আমরা মজার মজার অ্যানিমেশনগুলো এক্সপ্লেন করে থাকি। তো আর দেরি কিসের, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়াই আছে, চেক করে নিও আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর প্রদীপটা মাত্র 1 দিনার বিনিময়ে একটা ট্যুরিস্টের কাছে বিক্রি করে দিল। কিন্তু যখন সে বাড়িতে ফিরে আসে, সে দেখে যিনি আবার সোফার উপরে বসে আছে আর সেই দিনারটা হাতের ভিতরে নিয়ে উল্টাপাল্টা করছে আর বলছে যে তুমি এখন আমার রানী, আমি তোমার থেকে দূরে থাকতেই পারি না। কায়ং তাকে টেক্কা দেওয়ার চেষ্টা করলো, ভাবলো যদি তার দুর্বলতা খুঁজে বের করতে পারে তাহলে হয়তো তার থেকে পিছন ছাড়ানো যাবে। কায়ং জিজ্ঞাসা করলো, তুমি তো জিনি, তাহলে তুমি কি উপরে উঠতে পারো? একটু ভাবার পরে জিনি মেয়েটার হাত ধরে বলল, এসো তোমাকে দেখাই। মুহূর্তের মধ্যেই জিনি তাকে নিয়ে ডুবাইয়ের উপর দিয়ে উড়ে গেল। তারা একটা উঁচু ছাদের উপরে গিয়ে নামলো। মেয়েটা নিচের দিকে তাকিয়ে বলল, বাহ, তাহলে তুমি সত্যি একজন জিনি। আমি যদি তোমাকে এখান থেকে ধাক্কা দিয়ে মেরে ফেলে দেই তাহলে তুমিও কি মানুষের মতো মারা যাবে? জিনি একটু ঘাবড়িয়ে গিয়ে বলল, তুমি মজা করছো তাই না? কিন্তু সে কথা শেষ করার আগেই মেয়েটা সত্যি সত্যি তাকে ধাক্কা মেরে নিচে ফেলে দিল। মুহূর্তের মধ্যে জিনি আবারও ভয়ঙ্কর আর রাগী চেহারা নিয়ে উপরে ফিরে আসে। রেগে গিয়ে জিনি বলল, এই মুখটা তোমাকে আমার আগেই দেখানো উচিত ছিল। জিনির মনে পড়ল সেই 983 বছর আগের সেই মেয়েটির কথা, যে তাকে বলেছিল শাস্তি যতই ভয়ঙ্কর হোক না কেন, চলো আমরা দুজন মিলেই ভাগ করে নিই। সে এতটাই দয়ালু ছিল যে তার জন্য তার জীবন হারাতে হয়েছিল। জিনি দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি যে আশা করেছিলাম যখন তোমাকে খুঁজে পাবো তখন তুমি হয়তো বদলে যাবে, কিন্তু ভাবতে পারিনি যে তুমি এতটা বদলে যাবে। জিনি জোর দিয়ে বলল যে তোমার ভেতরে কোনো মনুষ্যত্বের সততাই নেই। চলো, তুমি তোমার প্রথম ইচ্ছা চাও, আমার কাছে ক্ষমা চাও আর তোমার জীবন ভিক্ষা দিতে বলো। জিনি মেয়েটার গলা চেপে ধরে আর তাকে বিল্ডিং থেকে একটু দূরে নিয়ে গিয়ে বলে, এবার আমি তোমার 3টে ইচ্ছা পূরণ করে তোমাকে ভ্রষ্ট প্রমাণ করে দেব, আর আমার শিকল ভাঙার পরে আমি সর্বপ্রথম তোমাকেই মেরে ফেলবো। কিন্তু মেয়েটার গলা টিপে ধরার সত্ত্বেও সে শান্ত মেয়েটা হাসতে থাকে আর বলে যে আমাকে এক্ষুনি মেরে ফেলো। এই মুহূর্তটা আমার জীবনের সবচেয়ে আনন্দকর মুহূর্তের মধ্যে একটা। এই প্রথমবার আমার হৃৎপিণ্ড সত্যি সত্যি দুপদুপ করছে। যিনি একদম হতবাক হয়ে গেল, ভাবলো এই সাইকো মেয়েটা কি সত্যি ভয় লাগছে না? মৃত্যুর মুখে থেকেও সে কিভাবে এমন করে হাসতে পারে? যিনি তাকে ছেড়ে দিল আর সে আকাশ থেকে পড়ে যাচ্ছিল, তবুও তার হাসি থামলো না। এটা দেখে যিনি তাকে মাঝপথ থেকে ফিরিয়ে আনে আর বলে, তুমি যদি আরেকবার আমাকে স্পর্শ করার চেষ্টা করেছো তাহলে আমি এই পুরো দুনিয়ার লোককেই ধ্বংস করে দেব, আর এই কাজটার সাক্ষী একমাত্র তুমি হবে। আমি জানতাম না যে মানুষ এত দূর পর্যন্ত পথভ্রষ্ট হয়ে গেছে। তোমার মতো মানুষদের পথভ্রষ্ট করার জন্য আর শয়তানদের কোনো দরকার নেই, তোমরা নিজেরাই নিজেকে ভ্রষ্ট করেছো। এটা বলার পরে যিনি তার চোখের সামনে উধাও হয়ে যায় আর কায়ংকে সেই হেলিপ্যাডের উপরে একা রেখেই চলে যায়। পরে কোনোভাবে সে সেখান থেকে নেমে আসে আর ব্যাগ গুছিয়ে নিয়ে দুবাইয়ের সেই হোটেলেই সেই প্রদীপটা রেখে সেখান থেকে চলে যায়। কায়ং কোরিয়ায় ফিরে যাচ্ছিল, কিন্তু প্লেনের বাথরুম থেকে ফিরে এসে দেখা যায় যিনি আবার তার সামনে বসে নাস্তা করছে। কায়ং রেগে গিয়ে বলল যে তোমার কি কোনো কাজ কাম নেই নাকি? আমার পিছন করা ছাড়ো। তোমাকে নিয়ে যদি আমি আমার গ্রামে যাই তাহলে গ্রামের লোক আমাকে কি বলবে? হ্যাঁ, আর আমি বা তাদেরকে কি জবাব দেব? এরপর তারা গ্রামে পৌঁছে যায়। গ্রামে পৌঁছানোর পর তার দাদির বান্ধবীরা মজা করে বলছিল যে কায়ং মনে হয় বিদেশ থেকে বিয়ে করে এসেছে। কায়ং নার্ভাস হয়ে হেসে বলল যে আমি ওকে এখানে আমার সহকর্মী হিসেবে নিয়ে এসেছি, আর কিছুই না। যিনি ভদ্রলোকের মতো হাসতে হাসতে অস্বস্তিকর ভাবে সেখানে দাঁড়িয়ে রইল। যখন তার নাম জিজ্ঞেস করা হলো সে একটা অদ্ভুত আর প্রাচীন যুগের একটা নাম বলল। কায়ং তাকে টেনে গ্যারেজে নিয়ে গিয়ে বকাবকি শুরু করলো। তার দাদি ভেতরে এসে একটা কুড়ালি ধরে থাকতে দেখে তাকে বলল, এখানে কাকে মারার মতলব করছিস? আর আমার নিয়মগুলো কি ভুলে গিয়েছিস? যিনি এই সুযোগে আবার ওখান থেকে উধাও হয়ে যায়। কায়ং নিজেকে শান্ত করার চেষ্টা করছিল, তাই তার দাদি
তাকে ঘড়ির টিকটিক শব্দ শুনতে বলল, ঠিক যেমনটা তিনি ছোটবেলায় করতে বলতেন। এখানে আমাদের কায়ংয়ের ছোটবেলার একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। তার দাদি তাকে বলেছিলেন, তোমার মা বাবা আর কখনো ফিরে আসবে না, তারা চলে গেছে। কায়ং জিজ্ঞাসা করলো, কিভাবে চলে গেছে? আমি তো শুধু টিয়া পাখি ছাড়া আর কাউকেই আঘাত করিনি, তাহলে তারা কোথায়? যখন সে বুঝতে পারলো যে তার মা বাবা কোনোদিন আর ফিরে আসবে না, তখন সে প্রচন্ড রেগে গেল। আর তখনই তার দাদি তাকে একটা ঘড়ির টিকটিক শব্দ শুনে রাগ নিয়ন্ত্রণ করার কৌশলটা শিখিয়ে দিয়েছিল। তার দাদির এইসব কর্মকাজের কারণে সে খুব বিরক্ত হয়ে যেত আর বলতো, তুমি বড্ড বেশি কথা বলো, আমি জানি না তোমার হাত থেকে কবে আমি মুক্তি পাবো আর কিভাবে মুক্তি পাবো। তখন তার দাদি তাকে বলেছিল, তুই মন দিয়ে পড়াশোনা করিস, ভালো রেজাল্ট করিস, ভালো একটা চাকরি পাস, তাহলে তুই আমার থেকে দূরে গিয়ে একা থাকতে পারবি। সেই দিন থেকে কায়ং মন দিয়ে পড়াশোনা করতে লাগলো, একটা ভালো কলেজ থেকে ভালো গ্রাজুয়েশনও করলো, কিন্তু তার উপযুক্ত কাজ ছাড়া একটা মেকানিক্যাল ওয়ার্কশপ খোলার সিদ্ধান্ত নেয়। বর্তমানে আমরা দেখি দাদি জিনিকে জিজ্ঞাসা করছে, তুমি কতদূর পর্যন্ত পড়াশোনা করেছো, কিন্তু স্বাভাবিকভাবে সে কিছুই বুঝতে পারলো না আর সেখান থেকে সে পালিয়ে যায়। পরের দিন কায়ং গাড়ি চালিয়ে যাওয়ার সময় কিছু গ্রামবাসীরা বলছিল যে ওই মেয়েটা সাইকো না। কায়ং গাড়ি নিয়ে তাদের ভুলটা ঠিক করে দেয় আর বলল যে ওটাকে অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার বলা হয়। কায়ং ওদের কথা কান্না দিয়ে বলল যে সানস্ক্রিন লাগিয়ে মাঠে কাজ করো, না হলে কালো হয়ে যাবে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। কায়ং চলে যাওয়ার পরে ওখানকার লোকজনরা ওকে নিয়ে কথা বলছিল, সত্যি সাইকো, যে কোনো কাউকে মেরে ফেলতে পারে। সেখানে কায়ং এর অন্য একটা দাদি তাদের সান্ত্বনা দিয়ে বলে যে হতে পারে সে সাইকো, কিন্তু কোনোদিন কাউকে আঘাত পৌঁছায়নি। গ্রামের সব লোকেরাই তাকে কষ্ট করে বড় করেছে। হঠাৎ পাশে বসে থাকা জিনটা বলে ওঠে যে গ্রামে সবাই মিলে একটা মেয়েকে কিভাবে বড় করতে পারে। তখন কায়ং এর দাদি বললেন যে হ্যাঁ, যখন ও কোনো অস্ত্র হাতে নিত বা কোনো প্রাণীকে হত্যা করার চেষ্টা করত, যেমন একবার মুরগির সাথে করতে চেয়েছিল, তখন গ্রামবাসীরা ওকে থামিয়ে ওর হাত থেকে অস্ত্রটা কেড়ে নেয় আর ওকে বোঝানো হতো যে কোনটা ভালো আর কোনটা খারাপ। ওকে রাগ ঝাড়তে দেওয়া হতো, কিন্তু আমরা নিশ্চিত করতাম যে তাতে যেন কারো ক্ষতি না হয়। এরপর আমরা দেখি জিন রাস্তায় একটা ভিডিও গেম কনসোল দেখতে পায়। খেলার সাথে সাথে সে যেন গেমের প্রতি আসক্ত হয়ে যাচ্ছিল। সে সারাদিন একটা বাচ্চার কাছে হাঁটতে লাগলো আর তার সব টাকাও শেষ হয়ে গিয়েছিল। শেষে সে টাকা চাইতে কায়ং এর কাছে গেল, কিন্তু কায়ং তাকে রেগে টাকা দিতে মানা করে দিল। পরে রাতের বেলা জিন তার সঙ্গে রাস্তার মাঝখানে দেখা করে। কায়ং এবার কোনো কথা না ভেবেই ওর উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়। জিন বলে, কি অদ্ভুত রে বাবা। এরপর জিনি সাইদের সঙ্গে দেখা করে আর তাকে সব ঘটনাগুলো খুলে বলে যে কায়ং তাকে গাড়িতে ধাক্কাও মেরেছিল। সাইদ বলে যে এটা স্বাভাবিক, আমি খোঁজ নিয়েছি, মেয়েটা আসলে সাইকোপ্যাথ, ওর জন্য এসব একদম স্বাভাবিক ব্যাপার। যিনি বুঝতে পারছিল না যে সাইকোপ্যাথ মানে আসলে কি, তাই সাইদ তাকে সবকিছু খুলে বলল। সবকিছু জানার পর যিনি ভাবলো ও তো মানুষই নয়, পুরো শয়তান। ও যে এতটা শয়তান, আমি ওকে ভুল পথে চালানোর মতো কোনো সুযোগই পাচ্ছি না। তারপরে যিনি সাইদকে বলে যে আমার পরবর্তী পরিকল্পনা হবে তাকে দেখা, আসলে কায়ং এর ভিতরে মানুষের জন্য কোনো অনুভূতি আছে কিনা। যখন কায়ং জিম করছিল তখন যিনি সেখানে পৌঁছায় আর তাকে ভেতর থেকে আটকে দেয়। জিন একটু নাটকীয় ভঙ্গিতে বলে যে এই পুরো জায়গাটা আমি আগুন লাগিয়ে দেব আর আগুন শহর পর্যন্ত পৌঁছে যেতে পারে, সবাই মরেও যেতে পারে, একমাত্র তুমি এটাকে থামাতে পারো, তুমি এখনই তোমার প্রথম ইচ্ছাটা আমাকে বলো। কিন্তু হঠাৎ করে কায়ং পিছনের দরজা দিয়ে বেরিয়ে আসে আর জিনিকে বেধড়ক পেটাতে শুরু করে আর বলতে থাকে, আমি তোমাকে বলিনি যে আগুন নিয়ে খেলতে এসো না। কায়ং তাকে মারতেই থাকলো। জিনি চিৎকার করে বলল, তুমি মানুষদের নিয়ে যে এত চিন্তা করো আমি আগে জানতাম না। সে উত্তর দিল, মানুষদের নিয়ে চিন্তা করতে আমার বয়েই গেছে, আমি শুধু রাগে আছি কারণ তুমি আমার ডেইলি রুটিন নষ্ট করে দিয়েছো। শেষে দমকল কর্মীরা এসে তাকে আটকানো না পর্যন্ত কায়ং তাকে মারতেই থাকলো। যিনি তাদেরকে বলে যে আমাদের মধ্যে এসো না, এটা আমাদের পার্সোনাল ব্যাপার, আমরাই বুঝে নেব। এই কথাটা শুনে সে আরো বেশি রেগে যায়। কায়ং আরো জোরে জোরে আঘাত করতে থাকে। কায়ং চিৎকার করে বলে যে এই জায়গাটা যদি আজকের মধ্যে ঠিক না হয় তাহলে আমি তোমাকে তোমার সৃষ্টিকর্তার কাছে পাঠিয়ে দেব। এরপর আমরা দেখি সে বেস্ট ফ্রেন্ড মিনজের সঙ্গে একটা রেস্টুরেন্টে খেতে এসেছিল। হঠাৎ জিনিটা ওয়াটার কুলারের পাশ থেকে বেরিয়ে আসে। কায়ং জিনিকে দেখে চিৎকার করে ওঠে, কিন্তু জিনি তখন অদৃশ্য অবস্থায় ছিল, তাই লোকেরা তাকে মনে করেছিল যে এ পাগল হয়ে গিয়েছে। কায়ং তাকে টেনে নিয়ে বাইরে আসে আর একটা মেয়েদের ক্লিপ তার হাতে দিয়ে বলে যে অদৃশ্য থাকার সময় এই ক্লিপটা তুমি পরে থাকবে, যাতে আমি বুঝতে পারি যে তুমি অদৃশ্য আছো কিনা। মানুষ এমনিতেই আমাকে অদ্ভুত মনে করে আর আমি আরো গুজব ছড়াতে চাই না। যিনি বলল, বেশ, তো আমি এটা আমার স্মৃতি হিসেবে রেখে দিব, তাই না? কিন্তু দিতেই হতো যখন, তাহলে একটা ঘড়ি দিতে পারতে, এরকম মেয়েদের মতো ক্লিপ কে দেয়? রাস্তায় হাঁটার সময় কায়ং জিজ্ঞাসা করছিল, তুমি আমার ইচ্ছা পূরণ করতে আমাকে মেরে ফেলতে এত উতলা হয়েছো কেন গো? তুমি কি সত্যি আমাকে এত খারাপভাবে বিদায় জানাতে চাও? যিনি বলে, নিশ্চয়ই, আমি তোমার জন্য প্রায় 1000 বছর ধরে আটকে ছিলাম আর আমি তোমাকে মারতে পারবো না। কায়ং জিজ্ঞাসা করলো, তোমার কাছে কি এমন প্রমাণ আছে? যিনি তাকে বলল, আমি তোমার চোখের সামনে শেষ হতে দেখেছি, তখন আমি ঠিক তোমার সামনে দাঁড়িয়েছিলাম। তোমার সেই লোকের জন্য ভালো করতে গিয়ে মরে যাওয়া আর নিজেকে শেষ করে দেওয়ার কথাটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। এমনকি আমার গোলাম সাইদও তোমার পুরো পূর্ব জীবনটা দেখেছে। তখন কায়ং বলল, ঠিক আছে, আমি তোমাকে আমার 3টে ইচ্ছাই বলবো, কিন্তু আমি আমার প্রথম ইচ্ছাটা ব্যবহার করে বাজি ধরবো। যদি আমি জিতি তবে তোমাকে আমি অন্য 2টি ইচ্ছা সাধারণ কিছু চাওয়ার জন্য ব্যবহার করব। আর তুমি যদি আমার কাছ থেকে জিতে যাও তাহলে তোমার কথা মতো তুমি
আমাকে মেরে ফেলো। কায়ুংয়ের শর্ত ছিল প্রথম 5 জন মানুষের সঙ্গে যাদের সাথে এখানে দেখা হবে তাদের প্রত্যেককে 3টে করে ইচ্ছের পূরণ করতে দিতে হবে। যদি তার ভিতরে বেশিরভাগ লোক লোভী হয়ে তাদের জন্য ইচ্ছা চায় তবে জিনি জিতবে, যা প্রমাণ করে দেবে যে সত্যি মানবতা ধ্বংসের মুখে। আর এটাই হবে তার প্রথম ইচ্ছা। তারপরে জিনি হেয়ার ক্লিপটা পরে নিয়ে অদৃশ্য হয়ে যায়। যার সাথে প্রথম দেখা হলো সে হচ্ছে গ্রামের একজন কর্মচারী যে একটা সুপার মার্কেটে কাজ করে। তারপর তাদের দেখা হলো একজন ব্যাংক কর্মচারীর সাথে, সে কায়ুংয়ের সাথেই পড়তো। জিনি বলে, বাহ, আজকে কি গ্রাহকদের মন মরা দেখছি, আমার ধারণার চেয়েও দ্রুত আমার কাজটা পূরণ করে ফেলবো আমি ভাবছি। তারপর একটা কুকুর আসলো। জিনি বলল যে ওটা আমার তৃতীয় গ্রাহক। কায়ুং উত্তর দেয় যে কুকুর তো কথা বলতে পারে না, ও কি করবে। জিনি বলে যে যেহেতু ওর সঙ্গে আমাদের এই রাস্তায় দেখা হয়েছে তো নিয়ম অনুসারে ও আমাদের তৃতীয় কাস্টমার। এরপরে গাড়ি চালিয়ে একটা লোক আসে, সে একটা রেস্তোরাঁর মালিকের ছেলে, আর শেষে ছিল গ্রামের একজন বাসিন্দা যে একটা ইউটিউব চ্যানেল চালাতো। কায়ুং বলল মোট 5 জন হয়ে গেছে জিনি স্যার। পরের দিন জিনি সাইদের সঙ্গে কথা বলছিল। সাইদ এবারও মেয়েটার ইচ্ছাগুলো লোকের জন্য ব্যবহার করতে দেখে ভয় পেয়ে যায়। জিনি বলে যে আমি ওর কাছে হাঁটতে পারবো না, তাতে যাই হয়ে যাক না কেন ও আর হয়তো 40 বছরের বেশি বাঁচবে না। ও মরে যাওয়া পর্যন্ত আমি লুকিয়ে থাকবো, তার পরের জন্মে আমি আবার চেষ্টা করব। এক কাজ করি, আমি আমার জাদু দিয়েই উধাও হয়ে যাই, শেষ পর্যন্ত দেখা যাবে যে আমি আলাদিনের ভাই। যাই হোক, জিনি যখন কায়ুংয়ের ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল তখন দাদি তাকে দেখে বলল, তুমি কায়ুংকে বলবো না যে তুমি আমাকে দেখেছো, শুধু আমাকে ওই সালাদের বাটিটা এনে দাও, ওটা আমার দরকার। তার পাশে সে মনে করছিল যে সে নিরাপদ। তারপর সে জাদুর চাদরটা দিয়ে সেখান থেকে উড়ে চলে গেল, কিন্তু ফাইটার প্লেনগুলো তাকে উড়তে দেখে ফেলে। কোরিয়া আর জাপানের মাঝখান দিয়ে একটা অদ্ভুত বস্তু উড়ে যাচ্ছে বলে খবরটা ছড়িয়ে পড়লো। কায়ুং জিনকে দেখে চিৎকার করে বলল, তুমি এই সালাদের পার্টির জন্য তুমি 2টি দেশের মধ্যে প্রায় যুদ্ধ বাজিয়ে দিয়েছিলে। তারপর কায়ুং জিনিকে জিজ্ঞাসা করলো ওই 5 জনের ইচ্ছা সত্যি পূরণ হচ্ছে কিনা সেটা আমি কিভাবে বুঝবো। জিনি কিছু না বলে কায়ুংকে ভোরবেলায় একটা বিল্ডিং এর ছাদে নিয়ে যায়। সেখান থেকে বলে যে এমন একটা পালক আছে যেটা দিয়ে কিছু লিখলে সেটা সত্যি কিনা সেটা তুমি বুঝতে পারবে, আর এটা দিয়ে ইচ্ছাগুলো পূরণ হচ্ছে কিনা তুমি সেটাও বুঝতে পারবে। তখন সেখানে একটা লোক আসে, সে ছিল ওই বিল্ডিং এর মালিক। কায়ুং বলল যে এই বিল্ডিং এ আসার আগে তুমি ওর কাছ থেকে অনুমতি নিয়েছো। যিনি বলে আমাদের দুজনের মধ্যে অনুমতি নেওয়ার দরকার হয় না, আমি যা বলছি শোনো, সুযোগ পেলে একটা পালক টেনে বের করে তুমি দৌড় দিবে। কায়ুং অবাক হয়ে ভাবলো যে পালক কোথায় পাবো। হঠাৎ করে জিন তাকে ছাদ থেকে ধরে ফেলে দেয়। দেখা গেল লোকটা তার পিছু পিছু ঝাঁপ দিল আর অনেক জোরে চিৎকার করে নিজের ডানাগুলো প্রকাশ করে বাঁচিয়ে নিল। কায়ুং জিজ্ঞাসা করলো তোমার কাছে ডানা থাকার পরে তুমি সাহায্যের জন্য চিৎকার করছিলে কেন। সে বলল যে আমি শুধু ঘাবড়ে গিয়েছিলাম। কায়ুং সুযোগ পেয়ে পালকটা টান দিয়ে দৌড়ে পালিয়ে গেল। এটা ছিল সেই পালক যে কলমটার কথা জিনি তাকে বলেছিল, যেটা দিয়ে যে কোনো কিছু লিখলে সেটা সত্যি কিনা প্রমাণ হয়ে যাবে। এরপর জিনি আর ওই লোকটা মুখোমুখি হলো। লোকটা বলল আমি শুনেছিলাম তুমি মুক্ত হয়ে গেছো। জিনি জবাব দিল, হ্যাঁ, তোমার সামনেই তো দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ না। তুমি সবসময় বলতে আমি মানুষকে খারাপ পথে নিয়ে যেতাম, কিন্তু এখনকার মানব জাতিকে দেখো, আমি হাজার হাজার বছর ধরে এদের মাঝেই ছিলাম না, আর তারা এখনো যুদ্ধ আর লোভ নিয়ে একে অপরকে ক্ষতি করেই চলেছে। লোকটা বলল অনেক কথা হয়েছে, আমি তোমার ব্যবস্থা খুব তাড়াতাড়ি করব। এখান থেকে বোঝাই যায় যে এরা একে অপরকে আগে থেকেই চিনে। তারপরে আমরা দেখি জিনির প্রথম লক্ষ্য, সে একটা সুপার মার্কেটে কাজ করত আর সে এখন এখানে কাজ করছিল। তার বস তার সাথে খুব খারাপ ব্যবহার করত। যখন সে স্টোর রুমে গেল সে জিনিসপত্রের মাঝে একটা প্রদীপ খুঁজে পায়। প্রদীপটা হালকা ঘষা দিতে সেখানে জিনি প্রকাশ হয়। মেয়েটা হতাশ ছিল আর অনেক রেগেও ছিল, কারণ তার ম্যানেজারের কাছ থেকে সে এখনই বকা খেয়ে এসেছে। তাই সে তার প্রথম ইচ্ছা এই ডিপার্টমেন্টের ম্যানেজার হতে চাইলো। তার ইচ্ছা জিনি সঙ্গে সঙ্গে পূরণ করে দেয়। সে ডিপার্টমেন্টে আসার সাথে সাথে তার ম্যানেজারের কাছ থেকে বদলা নেয়, আর কেউ বিশ্বাস করতে পারছিল না যে এত তাড়াতাড়ি এর পদোন্নতি হয়ে গিয়েছে। যখন কায়ুং তার সাথে দেখা করলো এবং জিজ্ঞাসা করলো এ মাসে সার্ভিসিং করাবেন না গাড়ি, মেয়েটা উত্তর দিল, না, আমার এখন গাড়ির সার্ভিসিং করানোর দরকার নেই, আমি একটা নতুন গাড়ি নেব ভাবছি। এখানে মেয়েটার উন্নতি দেখে কায়ুং বুঝতে পারলো যে জিনি তার কাজ শুরু করে দিয়েছে। এরপর আমাদের মিনজি আর কায়ুং এর ছোটবেলার ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যে মেয়েটা তাকে রেগিস্তানে এসএমএস করছিল। স্কুলে থাকাকালীন কিছু মেয়ে মিনজিকে অতিরিক্ত বুলিং করত। এটা সহ্য করতে না পেরে কায়ুং তাদেরকে জ্যান্ত পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল। আর এটা কেবল কথার কথা ছিল না, তারা যখন বাথরুমের ভেতরে ছিল সে সত্যি সত্যি সেখানে কেরোসিন তেল ছিটিয়ে দিয়ে তাদেরকে পুড়িয়ে মারতে চেয়েছিল। এরপর থেকে মিনজি আর কায়ুং অনেক ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠে। কায়ুং যেহেতু পড়াশোনায় খুব ভালো ছিল তাই সে মিনজিকে সবসময় সাহায্য করত। অবশেষে মিনজি নিজের একটা ক্লিনিক খোলে আর ফাইনালি একটা দাঁতের ডাক্তার হয়। বর্তমানে আমরা দেখি সাইদ কায়ুং এর সম্পর্কে খোঁজ নিয়েছে আর যা যা জানতে পেরেছে সে সেটাকে জিনিকে বলছে। যেমন কায়ুং নানা ধরনের কাজ করে, নিয়মিত দিন হিসেবে সে সমুদ্রে ডুব দিতে যায়, পাহাড়ে চড়ে, আর সেইগুলো সে খুব কঠোর নিয়ম মেনে করে। এই সব কিছুর কারণ ছিল সে দুর্ঘটনায় স্বাভাবিকভাবে মরতে চেয়েছিল, যাতে কেউ সন্দেহ তার উপরে না করে। তারা যখন কায়ুং এর ওয়ার্কশপে আসে তখন তারা দেখে কায়ুং একটা কফিন তৈরি করছে। নিজে মরার প্রস্তুতি নিজের হাতে করতে দেখে তারা অবাক হয়ে যায়। তারা বুঝতে পারে যে তারা তার দাদির মৃত্যুর সময় আসার জন্য অপেক্ষা করছে। যখন তিনি মারা যাবেন তার পরপরই কায়ুং নিজেকে শেষ করে নেবে। সাইদ জিজ্ঞাসা করে, যদি কায়ুং মারা যায় তাহলে তুমি ওর থেকে
প্রতিশোধ কিভাবে নিবে? জিনি উত্তর দেয়, আমি তার দাদিকে মরতে দেব না, যতদিন সম্ভব বাঁচিয়ে রাখবো। এরপর থেকে যখন দাদি বলতো ও মা আমার পিঠ ব্যথা হচ্ছে রে, জিনি ছুটে এসে তার বদলে কাজ করতে শুরু করত। সময়ের সাথে সাথে দাদিও তার সুযোগে সদ্ব্যবহার করত। তিনি সম্পূর্ণ সুস্থ হয়েও দুর্বল হওয়ার ভান করতেন। তারপর একদিন সাইদ জিনির কাছে আসে। সে বলে যে কায়ং এর পুনর্জন্মের কথা কিছুই তার মনে নেই, সে সবকিছু ভুলে গিয়েছে। জিনি মন খারাপ করে বলল, কি ওর জন্য আমি প্রায় 1000 বছর ধরে বন্দী ছিলাম আর ও সবকিছু ভুলে গিয়েছে? ওর তো এই জন্মেও ধার্মিক হওয়ার কথা ছিল, কিন্তু এখন তো দেখছি সে শয়তানের নানি হয়ে জন্ম নিয়েছে। জিনি বলল, তুমি সাহস করে তাকে বলো যে সে একজন ভালো মানুষ ছিল, যে অন্যকে সাহায্য করার জন্য নিজের জীবনকে বলিদান দিয়েছিল। সাইদ বলল, চিন্তা করো না, আমার বলতে হবে না, সে তোমার ঠিক পেছনেই দাঁড়িয়ে সব শুনে ফেলেছে। এটা শোনার পরে কায়ং সেখান থেকে চলে যায়। জিনি তাকে পেছন থেকে ডেকে বলে, তোমার ড্রেসটা খুব সুন্দর হয়েছে, কোথায় যাচ্ছ ওগো সুন্দরী, শুনো না। এরপর আমরা তাকে মেনজির ক্লিনিকে দেখতে পাই। সেখান থেকে সে বেরিয়ে জিনির সাথে সে শপিং করে আর একটা জায়গায় বসে একসাথে খাচ্ছিল। সেখানে কায়ং এর বিল্ডিং এর সব থেকে উঁচু টাওয়ারের দিকে নজর যায় আর সে সেটার দিকে তাকিয়েছিল। জিনি বলল, যদি তুমি আমাকে আর ধাক্কা না দেওয়ার প্রতিশ্রুতি দাও তাহলে আমি তোমাকে ওখানে নিয়ে যেতে পারি। জিনি তাকে উড়িয়ে সেই টাওয়ারের উপর নিয়ে গেল। কায়ং হঠাৎ করে সেখানে ফিলিংস ছাড়াই তাকে বলল, আমি তোমাকে পছন্দ করি। জিনি বলল, এমন ভাবে কে ভালোবাসার কথা স্বীকার করে? হ্যাঁ, তুমি আমাকে ভয় পাইয়ে দিয়েছো। যখন জিনি কারণ জানতে চাইলো তখন সে বলল, কারণ তুমি আমার গাড়ির ইঞ্জিনের মতো, তোমার আবেগ অনুভব করার জন্য আমার কোনো চেষ্টা করতে হয় না, তুমি আরামদায়ক। জিনি দীর্ঘশ্বাস ফেলে বলল, দারুণ, কিছু না করেই আমি একটা গাড়ির ইঞ্জিনে বদলে গেলাম। বুঝতে পেরেছি তুমি আমার কাছ থেকে রোমান্স চাইছো। চিন্তা করো না, আমি এটা একদম মাস্টার, আমি তোমাকে এটা দিতে পারি। তার পাশে শহরের সব আলো নিভিয়ে দেয় যেন তারার সৌন্দর্যটা তারা দেখতে পায়। এরপর তারা একসাথে একটা রোমান্টিক মুহূর্ত উপভোগ করলো, একে অপরকে কিস করে। পরের দিন থেকে কায়ং সেই দৃশ্যের কথাটা ভুলতেই পারছিল না। সে সেই অনুভূতিটা আবার ফিরে পেতে চাইছিল, কিন্তু জিনি ক্রমাগত তার কাছ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। কায়ং তার পিছু সব জায়গায় ধাওয়া করে। এরপর আমরা জিনির দ্বিতীয় লক্ষ্যকে দেখতে পাই। সে একজন ব্যাংক কর্মচারী। মেয়েটা কায়ং এর অ্যাকাউন্ট চেক করছিল আর তার ভেতরে থাকা অসংখ্য টাকা দেখে সে তো পুরোই অবাক হয়ে যায়। রাগ আর ঈর্ষে সে তাকে সহ্যই করতে পারছিল না। সেই রাতে গ্রামে একটা বড় উৎসব চলছিল, সেখানে কায়ং ছাড়া সবাই হাজির হয়েছিল। কায়ং তার ওয়ার্কশপে কাজ করছিল। সেখানে সেই ছাদের উপরে দেখা হওয়া লোকটার আগমন হয়। সে ছিল অ্যাঞ্জেল অফ গড, মানে হলো দেবদূত বা ফেরেস্তা যেটা বলো আর কি। সেখানে কায়ং তাকে জিজ্ঞাসা করলো, আসলে বলো তো তুমি কি ধরনের প্রজাতি, আর তোমার ডানাগুলো এত কালো ছিল কেন? তুমি কি শয়তান নাকি ফেরেস্তা? কিছু বুঝতে পারছি না তো। লোকটা উত্তর দিল, দুঃখিত এর জন্য, পরের বার আমি তোমার জন্য আমার ডানাগুলো পিঙ্ক কালার করিয়ে নিয়ে আসবো, কেমন? কায়ং বলল, আমি একটা জিনিস লক্ষ্য করেছি, তোমার চ্যারিটির খাবার যাই হোক না কেন তারা ঠিক পরের দিনই মারা যায়, এর কারণ কি? লোকটা বলে, তুমি যদি অন্যভাবে চিন্তা করো তাহলে তুমি বুঝতে পারবে। আমি তাদের আত্মাকে এই দুনিয়া থেকে মুক্তি দেই। কায়ং তাকে বলল যে আমার থেকে তোমার কি চাই? লোকটা বলল, জিনি তোমার জন্য ভালো সঙ্গ নয়, ওর ফাঁদে যেন তুমি কোনো মতেই পা দিও না, আর আমি তোমাকে এতে সাহায্য করতে পারি, কারণ ও তোমাকে 3টা ইচ্ছা পূরণ করে তোমাকে মেরে ফেলার প্রস্তুতি নিচ্ছে। কায়ং হেসে বলল, তাহলে দেরি আছে জান, জিনি এর মধ্যে আমাকে তার ফাঁদে ফেলে নিয়েছে, এবার যাও এখান থেকে, না হলে আমি তোমার উপর মন্ত্র পানি দিয়ে তোমাকে তাড়িয়ে দেবো। পরের দিন আমরা আবার সেই মহিলাটাকে দেখতে পাই, যে মহিলাটা দোকানের ম্যানেজার হয়েছিল। তার বন্ধুরা তাকে কোনো রকম ভাবে সম্মান করে না, তার দ্রুত পদোন্নতির জন্য কেউ তাকে গুরুত্ব দিচ্ছিল না। মহিলাটা প্রদীপের কাছে গিয়ে তার দ্বিতীয় ইচ্ছাটা চেয়ে নিল, সে যেন 20 বছর আগে ফিরে যেতে পারে আর এই ব্রাঞ্চের ম্যানেজারই থাকতে পারে, যাতে সবাই তাকে সিরিয়াস নেয় আর সম্মান দেয়। যিনি তার ইচ্ছাটা সঙ্গে সঙ্গে পূরণ করে দিল আর সে 20 বছর আগেই সে ম্যানেজার হয়ে গেল। এদিকে বর্তমানে আমরা দেখি কায়ং এর সাথে তার পুরনো কলেজের একটা বন্ধু দেখা করতে এসেছে। সে বলল তার ওয়াইফ আর তার ছেলেকে নিয়ে সে এই গ্রামেই থাকতে এসেছে। ঠিক একই সেই সময়ে যিনি কায়ং এর ছোটবেলার রূপের সাথে দেখা করে, কিন্তু ছোট কায়ং তো সোজাসুজি তার মাথায় একটা পাথর ছুঁড়ে মারে। বর্তমানে কায়ং তার স্মৃতিতে হঠাৎ করে এই জিনিসগুলো অনুভূতি করলো। তার কলেজের ফ্রেন্ড তাকে দেখে বলল, তুমি তো একদম বদলাওনি, আগেও যেমন ছিলে এখনো তেমন অদ্ভুতই আছো। সেদিন রাতের বেলা কায়ং জিনিকে খুঁজছিল, কারণ সে বলেছিল বৃষ্টি হলে তাকে আবার কিস করবে, আর এখন বৃষ্টি হচ্ছিল, কিন্তু অনেক জায়গায় খুঁজেও সে জিনিকে কোনোভাবেই খুঁজে পেল না। যখন সে তাকে রাস্তার ভেতর দেখলো, কায়ং চিৎকার করতে শুরু করলো, বলল, আমাকে না বলে তুমি কোথায় উধাও হয়ে যাও? তাদের ঝগড়ার মধ্যেই তাদের তৃতীয় লক্ষ্য সেই কুকুরটা তাদের ভেতরে এসে ডাকাডাকি শুরু করে। কায়ং বলে যে সব কুকুররাই আমাকে দেখে কেউ কেউ করে, কারণ তারা ভয় পায় যে আমি তাদেরকে কিডন্যাপ করে নেব। তারা মানুষের আবেগ বুঝতে পারে, তারাও জানে যে আমার কোনো আবেগই নেই। কায়ং বলে যে আমি তোকে কিডন্যাপ করবো না, চুপ কর, এবার যা এখান থেকে। আর এটা বলে সে ওখান থেকে হেঁটে চলে যায়। জিনি সাইদকে ডেকে কুকুরের কথাগুলো অনুবাদ করিয়ে দিতে বলে। জিনি বলে একটা শর্তে সে 3টি ইচ্ছা পূরণ করতে পারে, যদি সে গ্রামের সব কুকুরকে বলে দেয় যে তারা যেন কায়ংকে দেখে আর কোনোদিন ঘেউ ঘেউ না করে, না হলে আমি ওদের সবাইকে কুকুর থেকে মিয়াও বানিয়ে দিব। কুকুরটার প্রথম ইচ্ছা ছিল যে সে একজন হ্যান্ডসাম ধনী 40 বছরের পুরুষ হতে চায়, তাই বলে 40 বছর। আচ্ছা যাই হোক, পরের দিন কায়ং আবার কার নিয়ে কাজ করছিল, তবে এবার ভাগ্য ভালো, কফিনের বদলে সে একটা টেবিল বানাচ্ছিল। তার দাদি তাকে ফোন করে ডায়েরি লেখার ব্যাপারে
ব্যাপারে তার কাছে জিজ্ঞাসা করছিল। ফোন রাখার পরে কায়ং রেগে সোজা জিনের কাছে গিয়ে বলে যে সেই পালক দিয়ে লেখা নোটটা আমার দাদির হাতে পড়েছে, ওটা কোথাও একটা লুকিয়ে রাখতে হবে। কায়ং বলল যে প্রদীপের ভেতরটা একদম পারফেক্ট জায়গা হবে লুকিয়ে রাখার জন্য, সেখানে দাদি ঢুকতে পারবে না। যিনি কায়ংকে তার প্রদীপের ভেতরে নিয়ে যায়। যিনি বলে দেখো আমি প্রায় 1000 বছর ধরে এখানে বন্দী ছিলাম। এরপর কায়ং সিদ্ধান্ত নিল যে এই জায়গাটাকে সাজিয়ে দেব। সে তার বানানো টেবিল আর অন্যান্য আসবাবপত্র নিয়ে জায়গাটাকে একদম সাজিয়ে তুলল। তখনই একটা ভ্যাকিউম ক্লিনার হঠাৎই একা একা একটা পোর্টালের মধ্যে ঢুকে যায়। যিনি বলে ওটা ওখানে ঢুকে গেলে আর বের করতে পারবো না। তখন কায়ং থেকে বলল যে দেবদূতরা তার সঙ্গে দেখা করতে এসেছিল। কায়ং থেকে সতর্ক করে বলল যে ওই দেবদূতের কাছে তোমার কোনোভাবে হারলে চলবে না, আমার ওকে বিশ্বাস হয় না। তুমি যদি আমাকে মারতেই চাও তাহলে এক্ষুনি মেরে দাও, কারণ আমি আমার দাদির মৃত্যুর পরে তো এমনি নিজেকে শেষ করে দিতাম, তাই তুমি আমার জন্য যেন কোনোভাবে ওর কাছে হেরো না। এরপর তার প্রদীপের ভেতরে সময় কাটানোর সময় হাসতে হাসতে একে অপরের পিছু করছিল। প্রদীপের বাইরে থেকে তার দাদি অদ্ভুত আওয়াজ শুনতে পেয়ে প্রদীপটাকে নাড়া দেয়, যার ফলে ভেতরে থাকা জিনি আর কায়ং একে অপরের ওপর পড়ে যায়। তাদের ভিতরে প্রায় একটা কিস হতেই যাচ্ছিল, কিন্তু তখনই তাদের প্রতিবেশী দাদির আওয়াজ শুনে তারা বাইরে বেরিয়ে আসে। বাইরে বেরিয়ে এসে দেখে যে কায়ং এর দাদি কান্না করছে। সে তার প্রতিবেশী দাদির কাছে জিজ্ঞাসা করলো যে আমার দাদি কাঁদছে কেন। সেই প্রতিবেশী দাদি জানালো যে আঙ্কেলটা তাকে কাঠের কাজ শিখিয়েছিল, সে আজকে রাতে মারা গেছে। কায়ং বলল ঠিক আছে, কিন্তু এটাতে এত কান্নার কি আছে। আঙ্কেলের শেষ কৃত্যের পরে কায়ং শুনলো যে তার দাদি তাকে নিয়ে খুব চিন্তা করছে। তিনি চিন্তা করছিল যে তিনি মারা গেলে কায়ং এর একলা কি হবে। পরে কায়ং বাইরে জিনির সাথে দেখা করে আর তাকে বলে যে আমার ঠাকুমার বয়স নিয়ে খুব চিন্তা হচ্ছে। তিনি ভাবছেন যে তিনি মরে গেলে আমার কি হবে। আমি চাই আমার ঠাকুমাকে তুমি আবার আমার মতোই যুবতী বানিয়ে দাও, আর এটাই হবে আমার দ্বিতীয় ইচ্ছা। যিনি তাকে বলল যে ভালো করে চিন্তা ভাবনা করে বলো, তোমার দ্বিতীয় ইচ্ছাটা চাওয়ার জন্য তাড়াহুড়ো করো না। কায়ং বলল না, হঠাৎ মৃত্যুতে আমি তাকে হারাতে পারবো না, তবে হ্যাঁ আমার এই ইচ্ছাটা তুমি ঠিক 72 ঘন্টার পরে পূরণ করবে। এরপরে সে তার দাদিকে গিয়ে বলল যে তুমি তোমার বন্ধুদের কাছে গিয়ে বলে দাও যে তুমি কোথাও ঘুরতে যাচ্ছ। অন্যদিকে জিনির প্রথম লোকও তার মেয়েকে ফোন করেছিল, যে ফোন ধরছিল না। তিনি শহরে নিজের অ্যাপার্টমেন্টে গিয়ে দেখলেন যে পুরো ঘরটা এলোমেলো হয়ে পড়ে আছে আর সে বাড়িতেও নেই। তার মেয়ে তাকে অবশেষে ফোন করলো আর সে বলল সে কলেজ ছেড়ে দিয়েছে আর সে এখন কলেজে যাবে না। তার মা কান্নায় ভেঙে পড়লো, বুঝতে পারলো যে তিনি একজন সাধারণ কর্মচারী ছিল, তখন তার মেয়ের সাথে কত ভালো সম্পর্ক ছিল, আর এখন তার মেয়ের ভবিষ্যৎ নষ্ট হয়ে গিয়েছে। তখন জিনি তাকে বলল যে তোমার কাছে এখন একটা সুযোগ আছে, সবকিছু আগের মতো ফিরিয়ে আনার জন্য তুমি তোমার তৃতীয় ইচ্ছাটা ব্যবহার করতে পারো। কিন্তু তিনি জোরে জোরে বললেন যে না, আমি এটা চাই না, আমি আমার তৃতীয় ইচ্ছাটা সবকিছু হারানোর জন্য ব্যবহার করব না। এরপরে কায়ং জিনকে ডেকে তার দ্বিতীয় ইচ্ছাটা পূরণ করে দিতে বলল। জিনিও তার কথা মতো 72 ঘন্টা পর তার দাদিকে একদম তার মতো বয়স্ক সুন্দরী মেয়ে বানিয়ে দিয়েছে। কায়ং হতবাক হয়ে গেল, দাদি তুমি অল্প বয়সে এত সুন্দর ছিলে। তার দাদি আয়নার দিকে তাকিয়ে যেটা দেখলো সেটা সে নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিল না। নিজেকে আয়নায় দেখে দেখে একবার দুবার না প্রায় 10 বারের বেশি অজ্ঞান হয়ে গেল। কায়ং সেখানে ধৈর্য ধরে তার জ্ঞান ফেরার অপেক্ষা করছিল। অন্যদিকে আমরা দেখি দেবদূতের গোলাম, যার নাম ইরেন, সে গ্রামের সব খবর নিয়ে তার মালিকের কাছে জানাতে গেল। সে বলল কায়ং তার দ্বিতীয় ইচ্ছাটা চেয়ে নিয়েছে আর এটাও তার নিজের স্বার্থের জন্য কোনো কিছু ছিল না। এই খবরটা শোনার পরে দেবদূত জিনির সঙ্গে দেখা করার জন্য তার প্রদীপের ভেতরে যায়। যথারীতি দুজন একে অপরের সঙ্গে ঠাট্টা তামাশা তর্কাতর্কি শুরু করলো। সব সময়ের মতনই প্রমাণ করার চেষ্টা করতে লাগলো যে কে শেষ পর্যন্ত সঠিক। তবে অন্যদিকে আমরা দেখি কায়ং তখন ব্যস্ত ছিল তার যৌবন ফিরে পাওয়ার দাদিকে নিয়ে। সে এখন তার যৌবন ফিরে পেয়ে যেন পাগল হয়ে গিয়েছে। বৃদ্ধ দাদি এখন পুরো গ্রাম ঘুরে বেড়াচ্ছে আর পাগলের মতো কেনাকাটি করছে, যাই তার সামনে পড়ছে সেটাই সে কিনে নিচ্ছে। বেচারা কায়ং তখন হতবাক হয়ে নিজে নিজেই ভাবছিল কি আর করা যাবে, এই বিপদকে তো আমি ডেকে এনেছি। সে তার দাদিকে নিয়ে বসে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করলো, তার নতুন যৌবনের সাথে কিভাবে কিরকম আচরণ করতে হবে সে সব সম্পর্কে বলল আর তার জন্য কিছু নিয়ম ঠিক করে দিল। সেই রাতে আমরা একজন গ্রামের বাসিন্দাকে দেখি, যিনি যার লক্ষ্য হিসেবে ঠিক করেছিল। সে গাড়ি চালানোর সময় দুর্ঘটনাক্রমে একটা হরিণকে ধাক্কা মেরে দিয়েছিল। সে যখন হরিণটাকে মেরে ফেলার জন্য দোষারোপ করছিল, ঠিক তখনই যিনি তার সামনে এসে হাজির হয় আর বলে যে আমি তোমার 3টি ইচ্ছা গ্রহণ করতে পারি। লোকটা জিনির কথা বিশ্বাস করলো না আর তাকে গুরুত্ব না দিয়ে বলল যে ও আমি বুঝতে পেরেছি, হরিণটার আঘাত করার জন্য তোমার খুব খারাপ লাগছে তাই না, তাহলে এক কাজ করো, তুমি হরিণটাকে জ্যান্ত করে দেখাও। যিনি সঙ্গে সঙ্গে হরিণটাকে সুস্থ করে নিল আর বলল এই নাও, এবার ঠিক আছে, তোমার এই প্রথম ইচ্ছাটা পূরণ হয়ে গিয়েছে, তোমার আর 2টো ইচ্ছা বাকি আছে আর তুমি সেগুলো কেবলমাত্র তখনই ব্যবহার করতে পারবে যখন তোমার সত্যি সত্যি ইচ্ছাগুলো প্রয়োজন হবে, আর ঠিক তখনই তোমার সামনে প্রদীপটা চলে আসবে। লোকটা রাগে প্রায় ফেটে পড়লো, কারণ সে তার প্রথম ইচ্ছাটা নষ্ট করে ফেলেছে, তাও আবার একটা বেকার কারণে। পরের দিন সকালে সাই জিনকে কায়ং এর সেই কলেজের বন্ধুর ব্যাপারে জানালো যে কায়ং তার সাথে কথা বলতে এসেছিল। সে অন্য একটা ছেলের সাথে কথা বলেছিল জন্য কায়ং তাকে গিয়ে একটা শিক্ষা দিয়ে আসে। অন্যদিকে আমরা দেখি ব্যাংকের ম্যানেজার সেই মেয়েটাকে, যে জিনে সে 5টা লোকের ভেতরে ছিল। ম্যানেজার জিজ্ঞাসা করছিল তুমি কি কায়ংকে চেনো? সে উত্তর দিল খুব ঘনিষ্ঠ নয়, কিন্তু চিনি। তিনি বললেন এটা তো স্বাভাবিক, তোমার মতো একটা মেয়ে ওর ঘনিষ্ঠ বন্ধু হবে কি করে? সে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ
গ্রাহকদের একজন। এই কথা শুনে মেয়েটা রাগে আর ইচ্ছাতে একদম জ্বলেই উঠল। বাড়ি এসে যখন মেয়েটা থালা বাটি পরিষ্কার করছিল তখন সে ওই প্রদীপটা খুঁজে পায়। সেই মুহূর্তে জিন তার সামনে এসে হাজির হয়ে যায় আর বলে, আমি তোমার 3টি ইচ্ছা পূরণ করে দিতে পারি। সেই চালাক মেয়েটা ঠোঁট বেঁকিয়ে হেসে বলল, আমি চাই কায়ুংয়ের ব্যাংকের সমস্ত টাকা যেন আমার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যায়। যিনি জিজ্ঞাসা করলো, তুমি কি তার মতোই ধনী হতে চাও? মেয়েটা ঠান্ডা গলায় উত্তর দিল, না, আমি চাই তার অ্যাকাউন্টের 1 পয়সাও রাখবো না, সব টাকা যেন আমার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যায়। যিনি বলল, সত্যি এখানকার সবাইকে কেমন যেন মানসিকভাবে অসুস্থ মনে হচ্ছে। যিনি তার ইচ্ছাটা পূরণ করে দিল আর এই কথাটা কায়ুংকে জানাতে গেল। কায়ুং তখন প্রদীপের ভেতরে ছিল। সে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, ঠিক আছে, এই রাউন্ডে তুমি জিতে গিয়েছো। তারপর সে প্রদীপের ভেতরে একটা বালির ঘড়ি দেখতে পায়। সে জিনিকে জিজ্ঞাসা করে, এটা চলছে না কেন? কিন্তু কায়ুং যখন ওটাকে স্পর্শ করলো তখন সে যেন নিজের পুরনো স্মৃতির একটা ঝলক দেখতে পায়। কায়ুং এটাকে দেখে অবাক হয়ে গেল, কারণ এই দৃশ্যটা সে প্রায় তার স্বপ্নের ভেতরে দেখতে পেত। তখনই সে বুঝতে পারলো যে এতদিন ধরে সে যে স্বপ্নটা দেখছিল সেটা স্বাভাবিক কিছু ছিল না। পরের দিন তার ওয়ার্কশপে তার নতুন প্রতিবেশী তার ছেলেকে নিয়ে গাড়ি ঠিক করতে এসেছিল। লোকটা কিছুক্ষণের জন্য সেখানে ছেলেটাকে রেখে একটু বাইরে যায়। ছেলেটাকে দেখতে একটু রহস্যময় মনে হচ্ছিল আর কেন জানি না সে একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে আর অতিরিক্ত কথা বলে। ছেলেটা দেখে পুরনো কোরিয়ার ইতিহাস শোনাতে লাগলো, কিন্তু কায়ুং তাকে থামিয়ে দিয়ে বলল যে আমার মাথা খারাপ করো না, এমনিতেই আমি রেগে আছি আর আমি বাচ্চাদেরকে একদমই পছন্দ করি না। তখন এই কায়ুং সাইদকে ডেকে বলল, দোকানের খেয়াল রাখো। এটা বলে সে সেখান থেকে চলে যায়। ছেলেটা পেছন থেকে সাইদের আসল লেজটা দেখতে পায়। সাইদের ছায়া এসে একটা বিশাল চিতাবাঘ দেখছিল। সেটা একমাত্র জিনেই দেখতে পায়। এই ছেলেটাও দেখতে পাচ্ছে, মানে খুবই রহস্যজনক। কায়ুং দেখলো তার দাদি তার বন্ধু মিনজির সাথে একটা ক্যাফেতে খুব আনন্দে গল্প করছে। কায়ুং এটা দেখে বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। তার দাদি যেন বড্ড বেশি মজা নিচ্ছে। সেই রাতে সে আয়নার সামনে দাঁড়িয়ে বাড়ির ঘড়িটার ভেতরে দেখছিল আর নিজে নিজে চিন্তা করছিল। কায়ুং মনে মনে ভাবছিল, জানি না আমি আগের জন্মে কি ইচ্ছা চেয়েছিলাম যার জন্য আমাকে মরতে হয়েছিল আর জিনিকে প্রায় 1000 বছর ধরে বন্দী থাকতে হয়েছিল। ঠিক তখনই সে বাইরে বেরিয়ে দেবদূতকে দেখতে পায়, যে তার সঙ্গেই দেখা করতে এসেছে। কায়ুং বাইরে গেল আর জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, এখানে কি চাই? দেবদূত উত্তর দিল, শুনলাম তুমি তোমার দ্বিতীয় ইচ্ছাও চেয়ে নিয়েছো। কায়ুং বলল, তাতে তোমার কি? এর জন্য তুমি কি আমাকে জেলে নিয়ে যাবে? সে একটু রহস্যময় ভাবে বলল যে, তুমি কি কোনোদিন ভেবে দেখেছো যে জিনি কেন তোমাকে ধ্বংস করতে চায়? কায়ুং বলল, হ্যাঁ জানি, কারণ আমি ওকে আমার ইচ্ছার জন্য 983 বছর ধরে একটা প্রদীপের ভেতরে আটকে রেখেছিলাম। লোকটা আরো একটু এগিয়ে আসে আর বলে যে, তুমি আসল কারণটা জানোই না। এই কথাটা শুনে কায়ুং জমে যায়। তার জানার দরকার ছিল যে আসলে কি হয়েছিল। দেবদূত বলল যে, তুমি যদি একেবারে শুরু থেকে সত্যিটা জানতে চাও তাহলে আমার সাথে এসো, তুমি সেটা সরাসরি দেখতে পাবে। কায়ুং জিজ্ঞাসা করলো, আর কেন আমি তোমার কথা বিশ্বাস করব? কারণ জিন্নি তোমাকে তার প্রতিশোধের জন্য নিয়ম অনুসারে 3টি ইচ্ছা পূরণ করে মেরে ফেলতে চায়। তুমি যেন কোনোভাবে ওর ফাঁদে পা দিও না, আর আমি তোমাকে এতে সাহায্য করতে পারি। আর তাছাড়া যিনি হলো আমার শত্রু, আর শত্রুর শত্রু মানে তুমি আমার বন্ধু। কায়ুং মানা করে দিয়ে বলো, ও সত্যি, ঠিক আছে, ওর ফাঁদে পা দিব না, কিন্তু তোমার তো অনেক দেরি হয়ে গিয়েছে, আমি তো এর মধ্যেই ওর জন্য আসক্ত হয়ে গিয়েছি। এরপরে সে একটা ছোট ফাওরা তুলে নিয়ে তার দিকে এগিয়ে আসে আর বলে, এবার আমার চোখের সামনে থেকে উধাও হয়ে যাও, না হলে তোমার জন্য খুব খারাপ হবে। তারপর কায়ুং সে ছোট্ট কুড়ালিটা দিয়ে তার মাথায় জোরে আঘাত করে। তার আঘাতটা দেবদূতের গোলাম ইরানের গায়ে লাগে, কারণ তার গোলামকেও সে নিজেই বানিয়েছিল। তাই যদি মালিকের কিছু হয় সেটা গোলাম সঙ্গে সঙ্গে বুঝতে পাবে। সে তখন সাইদের সাথে একটা ক্যাফেতে বসেছিল। আসলে জিনির গোলাম সাইদ আর দেবদূতের গোলাম ইরেন এক সময়কার কাপল ছিল। সাইদ তখন ব্যাপারটা বুঝতে পেরে কিছু একটা বাহানা করে সেখান থেকে চলে যায়। পরের দিন সাইদ কায়ুং এর ওয়ার্কশপে এসে দেখে পুলিশ সেখানে এসেছে তদন্ত করার জন্য। সাইদ বলল, দেবদূত কি তোমার নামে অভিযোগ করে দিয়েছে যে তুমি ওকে কালকে মেরেছিলে? ও সর্বনাশ, তাহলে কি ওরা স্বর্গের সেনাবাহিনী? ওখানেও কি পুলিশ প্রশাসন আছে? কায়ুং ব্যঙ্গ করে বলল, তাতে তোমার কি, তুমি তো এখানে নিজের পরিচয় দিতে এসেছো। আসলে কর্মকর্তারা এখানে একটা নিখোঁজ মেয়ের মামলার প্রমাণ খুঁজতে এসেছে। কায়ুং বলল যে সে কিছুই জানে না এই মেয়েটার ব্যাপারে, কিন্তু সে ওই মেয়েটার ছবি তুলে নেয়। তাদেরকে বলে যে, আমি যদি কিছু জানতে পারি তাহলে আপনাদেরকে নিশ্চয়ই জানাবো। তারা চলে যাওয়ার পরে সে একটা ড্রয়ার খোলে আর ভেতর থেকে একটা কাগজ বের করে। সেখানে গাড়ির ব্যাকলাইটে ভাঙা অংশে একটা সোনালী কালারের চুল লেগেছিল। চুলটা দেখে মনে হচ্ছিল সেটা সেই নিখোঁজ মেয়েটার চুলের রঙের মতোই লাগছে। এর আগে কায়ুং রেস্টুরেন্টের মালিকের ছেলের গাড়িতেই চুলটা খুঁজে পেয়েছিল যখন সে গাড়িটা মেরামত করতে দিয়েছিল। অন্যদিকে তার এখনকার দাদি ঝকঝকে একটা পোশাক পরে সেজে গুজে মিনজির সাথে দেখা করতে এসেছে। গ্রামের অন্য একটা দাদি তাকে দেখে সন্দেহ করলো। মহিলাদের মধ্যে কথাটা ছড়িয়ে পড়লো যে কিছু একটা অদ্ভুত চলছে। তারা বিশ্বাস করলো যে এই গ্রামে হঠাৎ করে যে রহস্যময় মেয়েটা এসেছে তার সাথে কায়ুং এর দাদির নিখোঁজ হওয়ার কোনো না কোনো সম্পর্ক অবশ্যই আছে। তারা সবাই একসাথে জড়ো হয়ে কায়ুং এর বাড়িতে গেল। তারা কায়ুং এর উপরে অভিযোগ করলো যে সে তার দাদিকে ক্ষতি করেছে আর মিথ্যে বলছে যে সে ঘুরতে গিয়েছে। ঠিক তখনই তাদের গ্রামের মোড়লের ফোনটা বেজে ওঠে, যিনি একসময় এক্স আর্মি অফিসার ছিল। কলটা ছিল কায়ুং এর দাদির। তিনি হাসি মুখে বললেন, আমি ঘুরতে এসেছি, দেখ বুড়ির বাচ্চারা দেখ, কয়েক মাসের
মাসের মধ্যে ফিরে আসবো। ততদিন পর্যন্ত আমার কায়ুমকে তোমরা সবাই দেখে রেখো। অবশ্যই সেটা আসল দাদি ছিল না। কায়ুমকে বাঁচানোর জন্য জিনি ঠাকুমার রূপ ধরে এই কথাগুলো বলছিল। তবুও গ্রামবাসীরা তার নামে যা গুজব ছড়িয়েছিল তার জন্য কায়ুম খুব রেগেছিল। এরপরে কায়ুমের দাদি ইমোশনাল হয়ে বলল, আমাকে নিয়ে তোমার আর অসুবিধা হবে না, আমি আর এমন ভাবে বাইরে বেরোবো না। তিনি চলে যাওয়ার পরে কায়ুম জিনির সঙ্গে দেখা করলেন। কায়ুম খুব খারাপভাবে জিনির সাথে কথা বলছিল, এসব আমারই দোষ, তোমার মতো একটা শয়তান জিনের কাছ থেকে আমি আর কি আশা করতে পারি। শয়তান কথাটা জিনকে যেন খুব গভীরভাবে আঘাত করে। যাই হোক, এখানে আমি জিনের কথা বলছি, আর শয়তান শব্দটা আমি শুধু জিনের জন্য ব্যবহার করছি। এখানে শয়তান বলতে আমি কোনো ধর্মের নির্দিষ্ট শয়তানের নাম নিচ্ছি না, আর গল্পটায় আমি কোনো ধর্ম নিয়ে কাউকে কিছু বলছিও না। দয়া করে তোমরা এটাকে গল্প বলে মেনে নিও। যাই হোক, জিনি কিছু বলল না, কিন্তু তার কষ্টটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। অন্যদিকে আমরা দেখি সেই কখনো সন্তুষ্ট না হওয়া ব্যাংকের কর্মচারী মেয়েটাকে। সেই মেয়েটা জিনকে আবার ডেকেছে। সে কায়ুমের টাকা ট্রান্সফারের সীমা আরো বাড়িয়ে দিতে বলল, কারণ সে তাড়াতাড়ি কায়ুমের অ্যাকাউন্টটা খালি করে দিতে চায়। যদি লোক তাকে পছন্দ না করতো তাহলে হয়তো সে বুঝতে পারতো যে সে নিজেই দুনিয়ার সব থেকে বেশি ধনী মহিলা হতে পারত, কিন্তু না, সে শুধুমাত্র কায়ুমকেই নিজের লক্ষ্য হিসেবে দেখেছে। যাই হোক, এটা ছিল তার দ্বিতীয় ইচ্ছা। পরে কায়ুম ব্যাংকে এসে তার অ্যাকাউন্টে সব টাকা ট্রান্সফারের লিমিট বাড়িয়ে দেয়। পরের দিন জিনি যে ছোট ছেলেটার কাছে সবসময় হাঁটতো তার সাথে বসে রাস্তায় ভিডিও গেম খেলছিল, কিন্তু তার হাতে কালচিটা দাগ দেখে সে জিজ্ঞাসা করলো, এটা কিভাবে হয়েছে? ছেলেটা বলল, ও কিছুই না, স্বাভাবিক ব্যাপার, এটা পরিবারের সমস্যা। ছেলেটা মনে মনে বলছিল, আমার ইচ্ছা হয় যদি আমি একটু বড় হতাম তাহলে আমি আমার বাবাকে মেরে আমার মাকে তার হাত থেকে বাঁচিয়ে রাখতে পারতাম। যিনি হেসে উঠে বলল, তুমি একদম ঠিক প্রাণের কাছে এসেছো। আমি হলাম এই শহরের সব থেকে ভালো ইচ্ছা পূরণ করা ব্যক্তি। এতদিন ধরে একসাথে গেম খেলতে খেলতে এদের দুজনের ভেতরে একটা ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল। সে ছেলেটার মারধরকারী সৎ বাবাকে খুঁজে বের করে, আর জিন তাকে টেনে নিয়ে মরুভূমির ভেতরে চলে যায় আর বলে, তুমি ভুল করছো আমার সাথে পাঙ্গা নিয়ে, ওই ছোট ছেলেটাও আমার ভালো বন্ধু। লোকটা তখন চিৎকার করা শুরু করলো, বাঁচাও, কেউ সাহায্য করো, এখানে একজন মানুষ মারা যাচ্ছে। যিনি লোকটাকে বলল, আমি আশেপাশে কোনো মানুষ দেখতে পাচ্ছি না, আর কোনো ধরনের পুরুষ মানুষ একটা 12 বছরের বাচ্চাকে এভাবে মারধর করে? যিনি ওকে ভালো মতো ধমকি দেয় আর আধমরা অবস্থায় ওখানে ফেলে দিয়ে আসে। এরপর আমরা আবার ব্যাংকের দৃশ্য দেখতে পাই, যেখানে ব্যাংক ম্যানেজার সেই ব্যাংকের কর্মীকে তার কেবিনে ডেকে পাঠিয়েছে। তিনি অভিযোগ করলো, তুমি কায়ুমের অ্যাকাউন্টে সব টাকা ট্রান্সফার করে নিচ্ছ কেন, তা আবার নিজের অ্যাকাউন্টে? কিভাবে তার অ্যাকাউন্ট থেকে সব টাকা তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার হচ্ছে? সে ঘাবড়ে গিয়ে বলল যে, আমি জানি না, আমি কসম খাচ্ছি আমি নির্দোষ। ম্যানেজার তার কথা বিশ্বাসই করছিল না। মেয়েটা কায়ুমের মতোই একটা ডিজাইনার ব্যাগ হাতে নিয়ে এসেছিল, কিন্তু সেটা শুধু একটা সস্তার নকল ছাড়া কিছুই মনে হচ্ছিল না, বরং তাকে দেখে খুব হাসির পাত্র মনে হচ্ছিল। ম্যানেজার তাকে বলে, তোমার শাস্তি চুরি করার জন্য না, বরং বোকা সাজার জন্য হওয়া উচিত। অন্যদিকে আমরা দেখি কায়ুম দেবদূতের সাথে দেখা করতে এসেছে। কায়ুম বলল, এখন আমি তোমাকে বিশ্বাস করি, আমি অতীতে ফিরে যেতে চাই আর দেখতে চাই আসলে কি ঘটেছিল, ঠিক যেমনটা তুমি কথা দিয়েছিলে। তিনি রাজি হলেন, আর হঠাৎ করে তারা হাজার হাজার বছর পিছিয়ে সেই সময় পৌঁছে গেলেন। সেই সময় একটা কাফেলা মরুভূমি দিয়ে যাচ্ছিল, তাদের মধ্যে দুটো বাচ্চাও ছিল। কোথা থেকে যেন সেই সময় একদল হিংস্র কুকুর তাদের উপরে আক্রমণ করে। কাফেলার লোকেরা তাদের সাথে থাকা খোড়া ছেলেটাকে সেই কুকুরের টোপ হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। কিছুক্ষণ পর তারা গুরুতর বিপদে পড়ে কায়ুমকেও সেখানে ফেলে রেখে চলে যায়। কায়ুম অসহায়ভাবে চিৎকার করতে আর কাঁদতে লাগলো, যতক্ষণ না জিনি তার সামনে আবির্ভূত হলো। জিনি বলল, আমি তোমার 3টি ইচ্ছে পূরণ করে দিতে পারি, তোমার প্রথম ইচ্ছাটা কি হবে আমাকে জানাতে পারো? ছোট মেয়েটা অসহায়ভাবে তার প্রথম ইচ্ছাটা তার থেকে চেয়ে নিল, বলল, ওই ছেলেটাকে বাঁচাও আর ওকে লম্বা জীবন দাও। তার দ্বিতীয় ইচ্ছা ছিল ওই বাচ্চাদের টোপ হিসেবে যেন আর কোনোদিনও ব্যবহার না করা হয়, তার জন্য এই রাস্তাটা বন্ধ করে দেয়া হোক। জিনি তার ইচ্ছা পূরণ করতে চলে যায়। ঠিক সেই মুহূর্তে দেবদূত সেখানে এসে বলে, আমি তোমার উদ্দেশ্যটা বুঝতে পেরেছি, উদ্দেশ্যটা খারাপ না, কিন্তু তোমার ইচ্ছার জন্য তুমি কি জানো কত মানুষের জীবন হারাতে হয়েছে? মেয়েটা ভেঙে পড়লো, কাঁদতে লাগলো আর বলল, আমি তো চাইনি এমনটা কিছু হোক। যিনি মেয়েটার প্রথম আর দ্বিতীয় ইচ্ছাটা পূরণ করে ফিরে আসলো। ছোট কায়ুম জিনের হাত ধরে বলল, আমরা দুজনেই ভুল করেছি আর এর জন্য আমাদের দুজনকেই শাস্তি পাওয়া উচিত। আর এটাই ছিল তার শেষ ইচ্ছা। মেয়েটা তার চোখের সামনেই মরে গেল, আর যিনি শুধু তার দিকে তাকিয়ে হতাশ হয়ে দাঁড়িয়ে রইল। যিনি কোনোভাবেই মেনে নিতে পারছিল না যে মানুষের মনে এতটাও দয়া থাকতে পারে। বর্তমানে কায়ুম দেবদূতের সঙ্গে দাঁড়িয়ে সেখানে সবকিছু দেখছিল। কায়ুম বুঝতে পারছিল জিনির মুখে কোনো রকম রাগ নেই, বরং সে হতাশ হয়ে রয়েছে। মেয়েটার সততার জন্য ওপরওয়ালার নিয়ম অনুযায়ী যিনি প্রদীপের ভেতর বন্দী হয়ে গেল। তো দীর্ঘ সময় পরে আমরা এখানে শেষ করছি আমাদের যিনি মেকে উইশ এটার পার্ট 1। তো পার্ট 2তে আমরা এই সিরিজটা সম্পূর্ণরূপে শেষ করে দিব। তো তোমরা যদি সেটা দেখতে চাও তাহলে পার্ট 2 লিখে কমেন্ট করে দাও। তোমাদের থেকে ভালো রেসপন্স পেলে আমরা সামনের সপ্তাহেই ইনশাল্লাহ এর দ্বিতীয় পার্ট নিয়ে আসবো। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। এরকম আরো ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দাও, যেন আমরা ভিডিও আপলোড করলে তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সাবধানে থেকো, বাই।